আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দীর্ঘ বিরতির পর আবারও আমরা ক্লাসে ব্যাক করলাম। তো বিগত ক্লাসে আমি তোমাদেরকে সমাসের যে ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল তার মধ্যে থেকে তিনটা অলরেডি পড়াইছি। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, একটা কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো সমাসের মোটামুটি 50% আমাদের কাভার হয়ে গেছে। আর বাদ বাকি যে তিনটা টপিক আছে, এই তিনটা টপিক যদি আমরা কাভার করতে পারি তাহলে আশা করা যায় আমাদের সমাসের উপর যে কনসেপ্টটা ছিল এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে আহ, লিখি আগে। আজকে আমরা পড়বো হচ্ছে তিনটা টপিক। প্রথম হচ্ছে দ্বিগু সমাস, তারপর হচ্ছে বহুব্রীহি সমাস, এবং লাস্ট হচ্ছে অব্যয়ভাব সমাস। তো এই তিনটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই যে তিনটা টপিক আছে, এই তিনটা টপিকের মধ্যে সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস এবং দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস। এই দুইটা সমাস, প্রথমটা এবং লাস্টেরটা, তুলনামূলক কম ইম্পর্টেন্ট। বাট এগুলো তোমরা একবার বললেই আশা করা যায় বুঝতে পারবে। এবং সবচেয়ে যে বড় টপিক সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো চলো প্রথমে আমরা শুরু থেকে শুরু করি। প্রথমে আমরা আজকে আলোচনা করব হচ্ছে দ্বিগু সমাস নিয়ে। দ্বিগু সমাস কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। আমরা জানি সমাস হচ্ছে আহ অনেকগুলো পদের সমষ্টি নিয়ে একটা সংক্ষিপ্ত যে শব্দ তৈরি হয়। সমাস কি, এটা আগে তোমাদের বুঝতে হবে। দ্বিগু সমাস হচ্ছে অনেকগুলো, আগে আমরা প্রথমে আগে সমাসটা বুঝি। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে তোমার একাধিক পদ নিয়ে যে বাক্য তৈরি হয়, সেই বাক্যকে আমরা সংক্ষিপ্ত আকারে করার জন্য যে পদ্ধতি ব্যবহার করি তাকে আমরা সমাস বলতে পারি। তো এই যে দ্বিগু সমাস, এটার একটা সংক্ষিপ্ত অর্থ আছে। দ্বিগু সমাস দুইটা পদ নিয়ে গঠিত। প্রথমে আমরা লিখি, প্রথমে লিখি আমরা, চলো। দ্বিগু, দ্বিগুর মধ্যে দুইটা শব্দ আছে। একটা হচ্ছে তোমার সংখ্যা, এটা সূত্রও বলতে পারো, মানে দ্বিগু সমাস চেনার যে সূত্র, সংখ্যা এবং পরপদ। আমরা যখন একটা বাক্য দেখব বা একটা শব্দ দেখব, সেই শব্দকে আমরা দ্বিগু সমাস কিভাবে আইডেন্টিফাই করব, এটা বোঝার জন্য আগে তোমাকে শব্দটাকে ভাঙতে হবে। শব্দটাকে ভাঙলে তাইলে বুঝতে পারবে যে মানে ওই মানে শব্দটা দ্বিগু সমাস কিনা। তো আমরা এখানে বলছি সংখ্যা প্লাস পরপদ। তুমি যখন একটা শব্দ দেখবে, সেই শব্দটাকে আগে বুঝবে যে শব্দটার মধ্যে এই দুইটা অংশ আছে কিনা। সংখ্যা বলতে আমরা কি বুঝাইছি, 1 2 3 বা অন্য কিছু, 1 2 3 4 5 এগুলা? আসলে এইরকম কিছুই না। সংখ্যাবাচক বলতে তোমার একটা শব্দের মধ্যে আমরা যখন সংখ্যা বিশেষ কিছু বুঝতে পারবো। যেরকম বিভিন্ন জায়গার নাম হচ্ছে সাত মাথা, আমাদের বগুড়া দিয়ে আমরা এটা উদাহরণ দিই। আমাদের জায়গার নাম সাত মাথা। সাত মাথা বলতে আমরা কি বুঝাই? সাত মাথা বলতে ওখানে 7টা মাথা আছে, সেজন্য ওই জায়গাটার নাম হচ্ছে সাত মাথা। এরকম আরো জায়গা আছে, যেরকম আমাদের আরেকটা জেলা আছে, পঞ্চগড় জেলা। এ নামের শুরুতে কিন্তু তুমি একটু একটু যদি শব্দটাকে বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে। পঞ্চগড়, পঞ্চগড় কি পাঁচ, 5টা গড় আছে ওখানে? মানে ওই যে পঞ্চ নামের শুরুতে যে পঞ্চ আছে, পঞ্চ মানে কি? পঞ্চ মানে 5 না? তো তার মানে কি ওটা 5টা গড়ের সমন্বয়ে জেলাটা? এরকম কিছুই না। কিন্তু শব্দের মধ্যে আমরা একটা সংখ্যাবাচক কিছু বুঝতে পারতেছি। তো চলো আমরা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবে। ধরো প্রথমে আমরা সাত মাথা লিখি। সাত প্লাস মাথা। তুমি এই দ্বিগু সমাস বোঝার জন্য তুমি আগে এই সূত্রটা বুঝবে, তাইলেই বুঝতে পারবে শব্দটা কি দ্বিগু সমাস কিনা। প্রথমে আমরা সংখ্যাবাচক বুঝি। এখানে তোমরা সাত দেখতে পাচ্ছ। সাত কিন্তু একটা সংখ্যাবাচক সংখ্যা। সাত, তার মানে আমরা বুঝতে পারতেছি এই শব্দের মধ্যে 7টা আছে। তার মানে এটা হচ্ছে সংখ্যাবাচক। এবং পরপদ মাথা, এটাও কিন্তু একটা পদ, কিন্তু এটা অন্য একটা পদ। এই সংখ্যার সাথে এই পদের কোনো মিল নেই, কিন্তু এই দুইটা শব্দ নিয়েই গঠিত হয়েছে। এই দুইটা শব্দ নিয়েই গঠিত হয়েছে সাত মাথা। আসলে এত কথা বলার বিষয় না এটা, মানে তোমাদের বিশ্লেষণ করার জন্য, বোঝার স্বার্থে আমি এই এতগুলো কথা বলতেছি। মানে দ্বিগু সমাস বলতে কাকে বোঝায়? দ্বিগু সমাস বলতে যে শব্দের মধ্যে তুমি সংখ্যাবাচক কিছু দেখতে পারবে, তাই হচ্ছে দ্বিগু সমাস। তোমাদের আরো কয়েকটা উদাহরণ দিই আমরা, চলো। সাত মাথা,
সাত মাথা বলতে সাত মাথা আমরা বুঝাইছি। তারপর আমরা লিখতে পারি পঞ্চগড়। পঞ্চগড়, এটা কিন্তু সংখ্যাবাচক। সংখ্যাবাচক শব্দ এটা। এটা হচ্ছে দ্বিগু সমাস। তারপর আমরা বলতে পারি হচ্ছে তোমার ত্রিভুবন। ত্রিভুবন বলতে তিন ভুবনের সমষ্টি। ত্রিভুবন। ত্রিভুবন বলতে মানে তিনটা ভ্রমণের সমষ্টি। কিন্তু তিনটা ভ্রমণের সমষ্টি কি আদৌ কিছু আছে? সেরকম আসলে কিছুই না। আমরা নামের শুরুতে মানে তিন, তিন সংখ্যাবাচক একটা শব্দ, তো ওইটার সাথে আমরা এই দ্বিগু সমাসের মধ্যে আমরা এটা ইনক্লুড করতে পারি। আরো বলতে পারি আমরা ষড় ঋতু, মানে ছয়টা ঋতুর সমষ্টি। ষড় ঋতু মানে ছয়টা ঋতুর সমষ্টিতে যে ঋতু গঠিত হয়, বা সব ঋতুকে মিলে যা বলা হয় তাকে বলা হয় ষড় ঋতু। তো তোমরা এই দ্বিগু সমাসকে এটাই বুঝতে পারতেছো যে দ্বিগু সমাস মানে হচ্ছে তোমার কোনো শব্দের মধ্যে যদি সংখ্যাবাচক কিছু থাকে, তাহলে সেটাই আমরা দ্বিগু সমাস হিসেবে আইডেন্টিফাই করবো। তো এইটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। এগুলো তোমার উদাহরণ দেখতে পারো, সাত মাথা আছে, পঞ্চগড় আছে, ষড় ঋতু আছে, ত্রিভুবন আছে। মানে মেন কথা হচ্ছে তোমার কোনো শব্দের মধ্যে যদি সংখ্যাবাচক কিছু দেখো, তাহলে চোখ বন্ধ করে সেটা তুমি দ্বিগু সমাস হিসেবে টিক দিয়ে আসবে। তো চলো, এরপরে আমরা পড়ি হচ্ছে তোমার, চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো ভিডিও দেখতে দেখতে, যেহেতু রেকর্ডিং ভিডিও। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের বোঝার সাথে আরেকটু ঘাটাঘাটি করলা, আর একটু বই দেখলা, আর একটু নিজে প্র্যাকটিস করলা, তাহলেই বিষয়টা তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, এরপরে আমরা আরেকটা সমাস পড়ি। এরপরে করবো হচ্ছে আমরা দ্বিতীয় যে সমাসটা, বহুব্রী। এই আজকের টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আজকের, মানে এইটা বহুব্রী সমাস। আচ্ছা, আবার লিখি, সমস্যা কি? 2 নাম্বার বহুব্রী সমাস। বহুব্রী সমাসের আবার 8টা প্রকারভেদ আছে। মানে এটা একটু বিশ্লেষণমূলক আলোচনা করব আমরা। বহুব্রী সমাসের 8টা প্রকারভেদ আছে, আমরা লিখি এটা 8 প্রকারভেদ। লেখা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে বলবে যে ভাই লেখা বুঝতে পারতেছি না, তাহলে আমি লেখাটা আরেকটু ক্লিয়ার করতে পারবো। আসলে অনেকদিন পর হয়েছে তো, অনেকদিন পর অনলাইন ক্লাস করতেছি, এই জন্য একটু জড়তা কাজ করতেছে। যাই হোক, সমস্যা নাই, তোমরা না বুঝলে আমাকে বলবে। তো এই বহুব্রী সমাসের প্রকারভেদ হচ্ছে 8টা। আমরা প্রকারভেদ তো লিখি, তারপর একটা একটা আমরা আলোচনা করব, কারণ তোমরা আবার অনেকেই স্ক্রিনশট দাও। তো এই স্ক্রিনশট নেওয়ার জন্য তোমরা আগে 8টা প্রকারভেদ লিখে নাও। 1 নাম্বার হচ্ছে, আচ্ছা রোমান সংখ্যা লিখি। প্রথম নাম্বার হচ্ছে সমানাধিকরণ। সমানাধিকরণ। তারপর হচ্ছে ব্যাধিকরণ। ব্যাধি বলতে আবার অসুস্থ বুঝো না, ব্যাধিকরণ। 3 নাম্বার হচ্ছে তোমার ব্যতিহার। 3 নাম্বার হচ্ছে ব্যতিহার। মানে যে কয়টা প্রকারভেদ, ব্যতিহারের পরে আছে হচ্ছে তোমার নঞ্চ বা নাবাচক বহুব্রীহি। 4 নাম্বার হচ্ছে নঞ্চ বা নাবাচক বহুব্রীহি। 5 নাম্বার হচ্ছে মধ্যপদলোপী। মধ্যপদলোপী। ভুলটা গেল তারা। মধ্যপদলোপী। 6 নাম্বার হচ্ছে প্রত্যয়ন্ত। 7 নাম্বার হচ্ছে, এই পাশে লিখি, 7 নাম্বার হচ্ছে অলুক। আরেকটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার সেটা হচ্ছে তোমার সংখ্যাবাচক। তো এই ছিল বহুব্রীহি সমাসের যে কয়টা প্রকারভেদ, 8টা প্রকারভেদ। তো চলো আমরা একটা একটা করে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারো 8টা প্রকারভেদ। এরপর আমরা প্রত্যেকটা প্রকার আমরা বিশ্লেষণ আকারে পড়বো, স্ক্রিনশট নাও। এখন আমরা প্রথমে শুরু করবো হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক বহুব্রীহি, এগুলো মিশাই একটু। 8 নাম্বার থেকে শুরু করি। প্রথমে আমরা লিখবো সংখ্যাবাচক।
সংখ্যাবাচক বলতে প্রথমে তোমরা বুঝতে পারতেছো, সংখ্যাবাচক বলতে যে শব্দের মধ্যে সংখ্যাবাচক কিছু থাকবে তাই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। উদাহরণস্বরূপ দেখো, চলো, দশানন, দশানন, তারপর বারো হাতি। বারো হাতি বলতে আবার তোমরা হাতি বুঝো না, বারো হাতি বলতে সারিকে বোঝানো হয়, যেগুলা সারির বহর 12 হাত, তাকে সংক্ষেপ ভাষায় বলা হচ্ছে 12 হাতি। ব্রাকেট লিখে রেখে, না হলেও ওভার অন্য কিছু হতো। 12 হাতি সারি, দশানন, আর এটা হচ্ছে চৌচালা। চৌচালা তো সংখ্যাবাচক, তোমাদের উদাহরণ আগে লিখে দিলাম। সংখ্যাবাচক বলতে যে শব্দের মধ্যে তুমি সংখ্যাবাচক কোনো কিছু পাবে তাই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি দশানন, 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 এই শব্দের মধ্যে 10 শব্দটা আছে, তাই এটা সংখ্যাবাচক বহুব্রীহি। বারো হাতি, 12 হাতির মধ্যে 12 শব্দটা আছে, 12টা সংখ্যাবাচক শব্দ, তাই এটা সংখ্যাবাচক বহুব্রীহি। এবং সর্বশেষ চৌচালা। চৌচালা বলতে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে বাড়ির চাল বোঝায়, অনেক বাড়িতে চৌচালা চাল আছে। তো এই চৌচালা বলতে চালনা বিশিষ্ট। এটা হচ্ছে 4 শব্দ, এটা 10 শব্দ, 10 শব্দ, এটা 12 শব্দ। তো বুঝতেছো, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে সংখ্যাবাচক শব্দ আছে। তো সেই সংখ্যাবাচক শব্দ এবং পরপদ মিলে একটা শব্দ গঠিত হয়েছে, সেই শব্দকে আমরা বলতে পারি সংখ্যাবাচক বহুব্রীহি। তো এরপরে হচ্ছে সমানাধিকার। সমানাধিকার 2 নাম্বার দিই। তোমরা প্রত্যেকটা এই টপিকের স্ক্রিনশট নিয়ে রাখবে, তাইলে পরে বুঝতে সুবিধা হবে। সমানাধিকার, এর একটু বোঝার বিষয় আছে, তোমরা আগে বুঝো। সমানাধিকার বলতে এমন একটি শব্দকে বোঝায় যে শব্দের মধ্যে আমরা যদি সহজ ভাষায় বুঝাই তাহলে বোঝাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ইংলিশ একটু দিয়ে বুঝাইলাম। অ্যাডজেক্টিভ, সমানাধিকার বহুব্রীহি বলতে এমন একটি শব্দ যে শব্দের মধ্যে প্রথমে নাউনের দোষ গুণ বা বিশেষত্ব প্রকাশ করবে এবং তারপর মানে নাম প্রকাশ করবে। তো চলো উদাহরণ দিই, উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবে। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি হচ্ছে উচ্চশির, উচ্চশির। উচ্চশির বলতে এই মাথাটা উচ্চ বা সম্মানার্থে বোঝানো হয়, মানে যাদের সম্মান একটু বেশি তাদেরকে বলা হয় উচ্চশিরের মানুষ। এবং তারপরে বলতে পারি আমরা লাল দালান, লাল দালান, এবং তারপর বলতে পারি লাল পানি। লাল পানি বলতে মদকে বোঝানো হয়েছে, সুশীল ভাষা যাকে বলা হয় আর কি, লাল পানি। এবং তারপর হচ্ছে খোশ মেজাজ। দেখো এই 4টে যে শব্দ লিখলাম, প্রত্যেকটা শব্দের শুরুতেই তোমরা বুঝতে পারবে যে কোনো কিছুর দোষ গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যেরকম উচ্চ, উচ্চ বলতে উচ্চ মানে বড় বা সম্মানীয়, মানে যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যার মানে অনেক সম্মান বা এরকম কিছু, আমরা তাকে উচ্চশির মানুষ বলি। তারপর লাল দালান, একটা দালানের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে যে একটা বিল্ডিং লাল কালার রং, এবং লাল পানি, পানির কালার কিরকম, লাল পানি বোঝানো হয়েছে। এবং আমার মেজাজ কিরকম, আমার মেজাজ খুশ, মানে আমার মেজাজ এখন খুশি। তো তোমরা এখানে বুঝতে পারছো সমানাধিকার বহুব্রীহি বলতে যেই প্রকারভেদের মধ্যে কোনো পদের দোষ গুণ বৈশিষ্ট্য বা তোমার চরিত্র বোঝায় তাকে আমরা সমানাধিকার বহুব্রীহি বলতে পারি। তো চলো এরপরে আমরা আলোচনা করি হচ্ছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ বহুব্রীহি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ বলতে আবার অসুস্থতা বোঝো না, কিছুক্ষণ আগে যেটা বললাম, এটা এক ধরনের প্রকারভেদ। ব্যাধিকরণ বলতে তোমার বোঝায় আগেরটা যেরকম আহ আগেরটা যেরকম কোনো নামের দোষ গুণ বৈশিষ্ট্য বা চরিত্রকে বোঝানো হয়েছে, এই ব্যাধিকরণ তার উল্টাটা। ব্যাধিকরণ কি উল্টাটা, আমি সূত্র লিখে দিই। নাউন প্লাস নাউন, মানে যে দুইটা শব্দ নিয়ে একটা শব্দ গঠিত হবে, সমাসবদ্ধ শব্দ গঠিত হবে, সে দুইটাই থাকবে হচ্ছে তোমার নাউনের অন্তর্ভুক্ত, মানে দুইটাই নাম থাকবে। মানে কোনো শব্দের মধ্যে যে দুইটাই নাম খুঁজে পাও তাহলে সে নিঃসন্দেহে বিধিকরণ বহুব্রীহি। তো চলো উদাহরণ দিই আমরা। উদাহরণ হিসেবে প্রথমেই বলতে পারি আমাদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু,
দেখো, বঙ্গ, বঙ্গ বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে, এটা একটা নাম। বন্ধু, বন্ধু একটা নাম, মানে নাউন, যেটা আমরা তোমার আহ, কি বলে, ইংরেজি, ইংরেজি যে নাউন বোঝানো হয়েছে বা এটা নামের একটা অন্তর্ভুক্ত। বঙ্গ এবং বন্ধু দুইটা শব্দ মিলে কিন্তু একটা সমাসবদ্ধ শব্দ গঠিত হয়েছে, যাকে আমরা বলতে পারি ব্যাধিকরণ। এবং আরেকটা উদাহরণ দিই আমরা, চলো। নদীমাতৃক, নদীমাতৃক। দেখো, এটা একটা নাম, এটা একটা নাম। মা বুঝাইছে, এটা মা বুঝাইছে, এটা নদী বুঝাইছে। এটা একটা নাম, নাম। তো আশা করি বুঝতে পারছো যে ব্যাধিকরণ বলতে এমন একটি শব্দকে বোঝায় যে শব্দ হচ্ছে দুইটা শব্দ নিয়ে গঠিত হবে, দুইটা শব্দ নিয়ে একটি সমাসবদ্ধ শব্দ গঠিত হবে, যে দুইটা শব্দ আমরা ভাঙলে দুইটা নাম খুঁজে পাবো, তো তাকে আমরা ব্যাধিকরণ বলতে পারি। এরপরে চলো আমরা ব্যতিহার পড়ি। আমাদের এই বহুব্রীহি সমাসের সবচেয়ে সহজ, মানে সহজ টপিক যাকে বলা হয় সেটা হচ্ছে ব্যতিহার। এই ব্যতিহার শব্দটাই আলাদা, মানে তুমি শব্দটা শুনলে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা একটা ব্যতিহার অন্তর্ভুক্ত মানে সমাস। তো চলো, 4 নাম্বার, ব্যতিহার। ব্যতিহার মানে এই শব্দটাই আলাদা। এই শব্দর আহ, এই শব্দর যে গুণ, সে গুণটা হচ্ছে তোমার, এই শব্দের মধ্যে গুণ হচ্ছে তোমার কর্তা থাকবে দুইটা, কর্তা দুইটা, কিন্তু কাজ হবে একটা, মানে দুইটা কর্তা মিলে কাজ, একটাই কাজই করবে, কাজ একটা। কি রকম, চলো দেখি আমরা। হাতাহাতি, হাতাহাতি। মারামারি, মারামারি। কাটাকাটি, কাটাকাটি। আরো আছে, এ কটাই মনে রাখো। হাতাহাতি, হাতাহাতি করার জন্য কিন্তু একজন লোক কখনোই হাতাহাতি করতে পারে না। একজন লোক হাঁটতে পারে যে হ্যাঁ, আমার কোনো জিনিস কোথায় থাকলো নাকি, তাকে আমরা খোঁজাখুঁজি বলি। কিন্তু তুমি যখন দুইটা কর্তায় মিলে মানে মারামারি করতেছো, তুমি তো একাই মারামারি করতে পারবা না। তুমি একটাই, মানে একাই যদি কাজ করতে চাও তাহলে মারতে পারবা, কিন্তু তুমি যখন দুইজন মিলে মারামারি, মানে দুইজন মিলে মারবা, তখন ওই শব্দটাকে বলতে হয় মারামারি। মানে কাজ একটাই কিন্তু মানে করতে হচ্ছে দুইটা। হাতাহাতি তুমি একজন হাতাহাতি করতে পারবে না, দুইজন মিলে হাতাহাতি করতে হবে। মারামারি তুমি একাই মারামারি করতে পারবে না, দুইজন মিলে মারামারি করতে হবে। কাটাকাটি, একজন, একজন যদি কাটে তাহলে তাকে আমরা, মানে কাটছে, মানে কোনো জায়গায় কেটে গেলে আমরা বলি না দেখো এই জায়গাটা আমার কেটে গেছে, তুমি কি বলতে পারো যে কাটাকাটি হয়েছে এই জায়গায়? তুমি এটা কখনোই বলতে পারবে না। তুমি বলতে পারবা যখন দুইজন মিলে মারামারি হওয়ার পর কেটে যাবে, তখন তুমি বলতে পারবা যে মারামারির ফলে আমার দুইজনেরই কাটাকাটি হয়েছে, মানে হাত কেটে গেছে, পা কেটে গেছে, আর হাত কেটে গেছে, আমার হাত কেটে গেছে, এরকম। এরকম শব্দকে বলতে হয় ব্যতিহার শব্দ, মানে দুইজন কর্তা মিলে যে কাজটা করে তাকেই এই ব্যতিহার সমাস বলে। আরো আছে মারামারি, কাটাকাটি, সিরাসিরি, লাফালাফি, দাপাদাপি, আরো অনেক শব্দ আছে। তোমরা মানে এরকম শব্দ পাইলে ওটা নিঃসন্দেহে বুঝতে পারবে যে ওটা একটি ব্যতিহার বহুব্রীহি সমাস। তো এরপরে চলো, এরপর পরের প্রকার বের হচ্ছেন 5 নাম্বার, নঞ্চ বা নাবাচক, নঞ্চ বা নাবাচক বহুব্রীহি। এই নঞ্চ বা নাবাচক বহুব্রীহি তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এখানে যে কয়টা শব্দ থাকবে সবগুলো শব্দই কোনো নাবাচক বা নেগেটিভ কোনো শব্দ হবে। মানে নাবাচক বলতে তোমার নেগেটিভ কোনো কিছু বুঝাইলেই বা না কোনো শব্দ থাকলেই তাহলে সেই শব্দটা আমরা নাবাচক বা নঞ্চ বহুব্রীহি বলতে পারি। উদাহরণ দিই, উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে, ব্যাপার না। চলো উদাহরণ দিই। অজ্ঞান, আমরা এই শব্দটাকে নাবাচক বহুব্রীহি কেন বললাম, তোমরা আগে শব্দটাকে ভাঙতে হবে। তোমরা কেমন ভাঙবে? আমরা অজ্ঞান কাকে বলি? যার জ্ঞান নেই। অজ্ঞান কাকে বলি? যার জ্ঞান নেই, যার জ্ঞান নেই। এই যে দেখো এখানে নাবাচক আছে, যে নেই, নেগেটিভ বুঝাইছে, তাহলে এটা বলতে পারি আমরা নঞ্চ বা নাবাচক বহুব্রীহি। আরেকটা উদাহরণ দিই, আমরা বলতে পারি হচ্ছে তোমার, আর একটা কি বলতে পারি, নির্ভুল, নির্ভুল, নির্ভুল। এটা কেন নাবাচক? চলো আমরা বিশ্লেষণ করি। ভুল নেই যার, ভুল নেই যার। দেখো, এই যে এখানে নাবাচক আছে মানে নেগেটিভ বুঝাইছে, যে ওর ওই ছেলেটার কোনো ভুলই নেই, নির্ভুল, তাকে আমরা নির্ভুল বলতে পারি।
এটাও নঞ্চবাচক বা নাবাচক বহুব্রীহির অন্তর্ভুক্ত। আরেকটা উদাহরণ দিই, আমরা জানি অজানা, অজানা, যার জানা নেই, যার জানা নেই, জানা নেই। তো আশা করি বুঝতে পারতেছো যে এই বহুব্রীহির প্রকারভেদের মধ্যে যে শব্দগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার নাবাচক বা নেগেটিভ বুঝাবে। তো এরপরের টপিকটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটা হচ্ছে মধ্যপদলোপী। তোমরা কর্মধারয় সমাসে পড়েছো 6 নাম্বার। তোমরা কর্মধারয় সমাসে পড়েছো যে যার মধ্যপদ লোপ পায়, মধ্য মধ্যপদলোপী, ভুল গেছে, দাঁড়াও, মধ্যপদলোপী। মধ্যপদলোপীর এখানে শেখানোর কিছুই নেই, মানে যে শব্দের মধ্যপদ লোপ পায় তাকে আমরা মধ্যপদলোপী বলি। মানে চলো তোমাদের কিছু উদাহরণ দিলেই বুঝতে পারবে। যার জ্ঞান নেই, জ্ঞান নেই, অজ্ঞান। এই যে দেখো, এই যার যার শব্দটা কিন্তু এখানে আসেনি। যার অজ্ঞান আছে এরকম কিছুই না কিন্তু। এই শব্দটা লোপ পাইছে, লোপ পায়ে এই দুইটা শব্দ মিলে গঠিত হয়েছে জ্ঞান আর নেই, সেজন্য অজ্ঞান। বা আমরা বলতে পারি যার জ্ঞান নেই। মানে মধ্যপদলোপী তোমরা আশা করি আগের ক্লাসে আমি ভালোভাবে বুঝাইছি, ওই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে মধ্যপদলোপী আরো মানে বিশ্লেষণ ভাবে আলোচনা করা হয়েছে। আসলে সমাজটা হচ্ছে তোমার এমন একটি টপিক, যে টপিকের মধ্যে একটা বিষয় অন্য বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি সমাজের যে কোনো একটা টপিক বুঝতে চাও তাহলে তুমি একটা টপিক কখনোই বুঝতে পারবে না, কারণ একটার সাথে অন্য টপিক লিয়েজো আকারে জড়িত। একটাকে বোঝার জন্য তোমাকে অন্য টপিক বুঝতেই হবে। সেজন্য সমাজটাকে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লাস নিচ্ছি, যেন তোমরা প্রত্যেকটা পার্ট গুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমরা নিজেরাই পরবর্তীতে বিশ্লেষণ করে উত্তর করতে পারবে। তো চলো এরপরে যে টপিক সেটা হচ্ছে প্রত্যয়ন্ত। 7 নাম্বার টপিক, প্রত্যয়ন্ত। প্রত্যয়ন্ত টপিকের আবার যে চেনার যে 3টা উপায়, সেই 3টা উপায়। প্রত্যন্ত টপিক তেমন একটা কঠিন না। তুমি একটা শব্দ দেখলে সে শব্দটা আগে বিশ্লেষণ করবে, সে শব্দটা বিশ্লেষণ করার পর যদি তুমি এই 3টা অক্ষর পাও, সরিয়া, ও, এ, প্রত্যেকটা শব্দ যখন তুমি দেখবে সে শব্দটা আগে বিশ্লেষণ করবে, ভাঙবে আগে, ব্যাস বাক্য আকারে ভাঙবে, প্রত্যেকটা পার্ট বাই আকারে বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করার পর যদি দেখো এই 3টা অক্ষর ওই শব্দের শেষে আছে, তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝে নেবে যে ওই শব্দটা হচ্ছে প্রত্যন্ত বহুব্রীহি সমাস। তো চলো উদাহরণ দিই, উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। আমরা বলতে পারি একদিকে চোখ যার, একদিকে চোখ যার, এটা সংক্ষেপে বলতে পারি এক চোখা, এক চোখা। এই যে দেখো, একদিকে চোখ যার, এক চোখা। এখন তুমি কিভাবে বুঝবে যে এই শব্দটার মধ্যে এই 3টা অক্ষর আছে, বা এই 3টা অক্ষরে যে কোনো একটা আছে? তোমরা তখন এই শব্দটাকে ভাঙবে। কিভাবে ভাঙবে? এক, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এক খা, খা। তোমরা দেখতে পাচ্ছ শেষে আকার আছে। আকার বলতে আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই আমরা আকার বলতে পারি। তো এখানে সরিয়া, সরিয়ার আকার আছে শেষে, সুতরাং এখানে আমরা বলতে পারি এখানে সরিয়া আছে, মানে আকার আছে। তো এটা হচ্ছে প্রত্যয়ন্তর যে শব্দটা বোঝার উপায়, সেটা হচ্ছে এরকম যে তুমি আগে শব্দটাকে বিশ্লেষণ করবে, শব্দটা বিশ্লেষণ করার পর দেখবে এই 3টা কোনো অক্ষর এই শব্দটার মধ্যে আছে কিনা। আরেকটা উদাহরণ দিই, চলো এই 3টারই একটা করে উদাহরণ দিই। আমরা বলতে পারি ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, ঘর মুখ।
এ শব্দটা বিশ্লেষণ করলেও দেখতে পারবে যে এখানে ঘর একটা শব্দ, মুখ একটা শব্দ, এখানে খ এর সাথে ওকার আছে। আমরা ওকার বলতে বুঝি ওকার, এটা এটা তার মানে আমরা বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে শব্দের শেষে ওকার আছে, তার মানে এটাও একটি প্রত্যয়ন্ত বহুব্রীহি। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে তোমার একার দিয়ে নেই খরচ যার, নেই খরচ যার, এটাকে বলতে পারবি নিং খরচে, খরচে মানে যে খরচ করে না। তো এই শব্দটা দেখো, এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে হচ্ছে নিং খরচ বা না খরচ বা না বাচক একটা শব্দ, যে খরচ করে না, এখানে খরচে, এখানে দেখো একার আছে চয়ের সাথে একার, সুতরাং এটা বলতে পারি এটা একটা প্রত্যন্ত বহুব্রীহি। তো মোট কথা হচ্ছে তুমি প্রত্যন্ত বহুব্রীহি চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি আগে একটা শব্দকে বিশ্লেষণ করবে, ব্যাস বাক্য আকারে লিখবে, ব্যাস বাক্য আকারে লেখার পর দেখবে সেই শব্দের শেষে এই তিনটা অক্ষরে যে কোনো একটা অক্ষর আছে কিনা। যদি তিনটা অক্ষরে যে কোনো একটা অক্ষর থাকে তাহলে সেটাই নিঃসন্দেহে প্রত্যয়ন্ত বহুব্রীহি। এবং এই বহুব্রীহির আজকে সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে তোমার অলুক বহুব্রীহি। সর্বশেষ যেটা সেটা হচ্ছে অলুক বহুব্রীহি। 8 নম্বর অলুক বহুব্রীহি। আসলে অনেকদিন পর ক্লাস নিচ্ছি তো অনলাইনে, একটু জড়তা কাজ করতেছে, ব্যাপার না, 2-1 দিন কন্টিনিউ করলে আশা করা যায় এই জড়তা কাটিয়ে উঠবে। তো চলো অলক বহুব্রীহি আমরা বিশ্লেষণ করলি। অলক বহুব্রীহি বলতে তোমার পূর্বপদ, পূর্বপদ ও পরপদের পরিবর্তন থাকবে না, পরপদের পরিবর্তন থাকবে না, পরিবর্তন থাকবে না। তোমরা প্রত্যেকটা টপিকের ক্লাস করার সময় একটা করে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে তোমার কাছে যদি কোনো বোর্ড বই থাকে বা কোনো গাইড থাকে, সেই গাইডের সাথে সামঞ্জস্য আকারে মিলিয়ে পড়বে, তাহলে আশা করা যায় তোমার আর কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না। তোমার এই অনলাইনে ক্লাস দেখে আশা করা যায় তোমার এই সমাসের যে গ্যাপটা এটা ক্লিয়ার হয়ে যাবে। পূর্বপদ ও পরপদে পরিবর্তন থাকবে না, তাকে আমরা বলতে পারি অলক বহুব্রীহি। উদাহরণ দিলেই বুঝতে পারবে। মাথায় পাকড়ি যার, মাথায় পাগড়ি যার, পাগড়ি যার, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি। যে মাথায় পাগড়ি পরে আমরা তাকে সহজেই বলতে পারি যে মাথায় পাগড়ি, ছেলেটা মাথায় পাগড়ি পড়ছে। মানে এই ওই শব্দটা ব্যাস বাক্য আকারে করলেও দেখা যায় মাথায় পাগড়ি যার, মানে কোনো পরিবর্তন নেই, কোনো সংযোজন নেই, কোনো বিয়োজন নেই, একই রকম ব্যাস বাক্য আকারে যে এরকম থাকবে, পরবর্তীতে যখন শব্দটা মিলিত হবে, মিলিত হয়ে যে শব্দটা গঠন করবে সেই শব্দটাও একই হবে, তাকে বলা হয় অলক বহুব্রীহি। আর একটা উদাহরণ দিই, গলায় গামছা যার, গামছা যার, গলায় গামছা, গামছা। তো দেখো, যখন আমরা ব্যাস বাক্য আকারে একটা শব্দকে বিশ্লেষণ করি, শব্দকে বিশ্লেষণ করার পর দেখতে পাচ্ছি এবং শব্দগুলোকে একত্রিত করার পর দেখতে পাচ্ছি যে পূর্বের সাথে পরপদের কোনো পার্থক্য বা পরিবর্তন থাকবে না। এখানে বলেই দিয়েছি আমি, পূর্বপদ এবং পরপদের কোনো পার্থক্য বা পরিবর্তন থাকবে না। পূর্বপদ যা থাকবে, পরবর্তীতে যে নতুন শব্দ গঠন হবে সে পদও সেম থাকবে। তো এটাকে সহজে বলতে পারি যে অলক বহুব্রীহি বলতে যে ব্যাস বাক্য আকার করলে পূর্বপদ এবং পরপদের কোনো পার্থক্য থাকবে না, পরিবর্তন থাকবে না, একই থাকবে, তাকে আমরা সহজ ভাষায় বলতে পারি অলক বহুব্রীহি। তো এই ছিল বহুব্রীহি সমাসের যে 8টা প্রকারভেদ। 8টা প্রকারভেদ আমরা একটা করে ক্লাস, একটা করে টপিক বিশ্লেষণ করে পড়লাম। এবং আজকে ক্লাসের সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে 3 নম্বর টপিকটা, প্রথমে বলে দিয়েছি। 3 নম্বর টপিক হচ্ছে অলক বহুব্রীহি, সরি অব্যয়ীভাব সমাস। 3 নম্বরটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব। আসলে অব্যয়ীভাব সমাস চেনার জন্য তোমার 14টা শব্দকে মুখস্থ করতে হবে। তুমি যখন মানে আমাদের গ্রামারে ইন্টারে যে সিলেবাস,
সে সিলেবাসে 14টা শব্দ দিয়ে রাখছে এবং সে 14টা শব্দকে বলে রাখছে, 14টা শব্দকে তোমার মুখস্থ করতে হবে, কারণ এর কোনো বিশ্লেষণ নেই, ব্যাখ্যা নেই, মানে গ্রামারে একটা ফিক্সড নিয়ম এটা, যার কোনো এটা তোমার বোঝানোর কিছুই নেই। এই 14টা শব্দকে তোমাকে মুখস্থ করতে হবে, দেন তুমি এই অব্যয়ভাব সমাসের উত্তর করতে পারবে। তো আজকে যেহেতু এগুলো মুখস্থ করার বিষয়, এই 14টা শব্দের মধ্যে থেকে আমি তোমাদেরকে আজকে 7টা শব্দ লিখে দিব একটা বাক্য আকারে। এই 7টা শব্দ আজকে মুখস্থ করবে এবং পরবর্তীতে যেগুলো বাকি থাকবে এগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো, এই শব্দটা আমরা যে 7টা শব্দ আজকে তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো তোমাদের একটা পেয়ার আকারে লিখে দিই, এখান থেকে তোমরা মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের ইজি হবে। আহা অতি, অতি নিরপরাধ, নিরপরাধ, আহা অতি নিরপরাধ বেবি দুটির, বেবি দুটির উপকারের, উপকারের, উপকারের প্রতি, উপকারের প্রতি যথাযথ, যথাযথ অনুগ্রহ, অনুগ্রহ থাকা উচিত। এই 2 লাইন তুমি বা 1.5 লাইন মুখস্থ করলেই অব্যয়ভাব সমাসের যে 7টা প্রকার আছে, সে 7টা প্রকার তোমার মুখস্থ হয়ে যাবে। এবং বাদ বাকি তুমি 7টা প্রকার আমি পরবর্তী ক্লাসেও নিব, বাট তোমরা তোমাদের যে গাইড বা বই আছে সেই বইও দেওয়া থাকে আছে, এগুলো মুখস্থ করে নেবে। মানে এই অব্যয়ভাব সমাসের প্রথম কাজটাই হচ্ছে তোমার যে কয়টা শব্দ আছে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছুই নেই, মুখস্থ করতে হবে। তো চলো, এখানে আমরা যে কটা শব্দ এখানে লুকায়িত আছে আমরা সেগুলো বের করি। আহা, এটা একটু অব্যয়ভাব সমাসের শব্দ। অতি নিরপরাধ বেবি দুটি, উপকার, প্রতি, যথা, অনুগ্রহ উচিত। এই যেগুলা নিচে আমি দাগ দিছি, আহা অতি নিরপরাধ বেবি দুটি, প্রতি যথাযথ অনুগ্রহ উচিত, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, অলরেডি আমি 10টা দাগাই দিছি এখানে। মানে এই কয়েকটা শব্দ তুমি যে মুখস্থ করো এবং বাদ বাকি যে 4টা বা 5টা তোমাদের বইয়ে আছে, ওই 5টা এবং এই 10টা যদি মুখস্থ করো, তাহলে আশা করা যায় তোমাদের ইন্টারের যে অব্যয়ভাব সমাসের থেকে যে কোশ্চেন গুলো আছে এই শব্দগুলোর মধ্যে থেকে তুমি গাইড যদি থেকে থাকে সেগুলো থেকে তোমরা এই অব্যয়ভাব সমাসের যে 5টা আরো শব্দ আছে ওগুলো মুখস্থ করে নেবে, ওই 5টা এবং এই 10টা। তাহলে আশা করা যায় ইন্টারের সিলেবাসে তোমাদের অব্যয়ভাব সমাসের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো তোমরা ইজিলি আনসার করতে পারবে, এবং এই শব্দগুলো মুখস্থ ছাড়া অব্যয়ভাব সমাসের কোনো কিছু তুমি আনসার করতে পারবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট অবশ্যই জানাবে, এবং আমাকে জানাতে ভুলবে না, আমি তোমাদের চেষ্টা করব তোমাদের যথাযথভাবে বোঝানোর জন্য। এবং আজকে যেহেতু আমার অনেকদিন পর ক্লাস, ভিডিও ক্লাস নেওয়া, এই জন্য একটু জড়তা কাজ করতেছে, সমস্যা নাই, আমরা আরো 2-3টা রেগুলার ক্লাস করি, তাহলে আশা করা যায় আমার জড়তাটা কাটিয়ে উঠবে এবং তোমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের এই বাংলা সেকেন্ড পেপারের যত গ্রামারের ভয় আছে আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।